আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেওয়া কয়েকটি স্টক নিয়ে মেইনলি আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, যদি একটু পারেন কষ্ট করে যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে জানাবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কি কি স্টক নিয়ে আমি আলোচনা করব। প্লাস আমার কোনো ভুলভ্রান্তি হলে আমার কোনো যদি ভুলভ্রান্তি হয় বা আপনাদের কোনো সাজেশন থাকে তারা আমাকে জানাবেন। কারণ যেহেতু আপনারা অনেকেই হয়তো জানেন কি জানি না, আমি জানি না, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা নতুন এবং ইউটিউব সম্পর্কে আমার আসলে জ্ঞান খুবই কম। দ্যাটস ওয়াই আমি জানি না আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে লাগতেছে ভিডিও আমি ঠিকই বানাইতেছি, বাট আপনাদের কতটুকু ভালো লাগে এটা আমি জানি না। তো আপনারা যদি আমাকে জানান, নিয়মিত কমেন্ট করেন, তাহলে খুব ভালো লাগে এবং আমার তখন বুঝতেও সুবিধা হয়। তো আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে, আর স্টক যেগুলো সাজেশন করেন আমি একটা একটা করে ইনশাল্লাহ সেই স্টক নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসুন দেখি প্রথমে কমিউনিটিতে আমাদের কে কি কমেন্ট করছেন। এখানে কামরুজ্জামান ভাই, অনেক ধন্যবাদ, শুভকামনা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আরেক ভাই জিজ্ঞেস করছেন ইআইএল কেমন হবে। আচ্ছা চলেন ইআইএল দেখি। আমি জাস্ট বেশি কিচ্ছু করবো না, জাস্ট আপনারা যেটা বলছেন সেগুলো নিয়ে একটা আলোচনা করবো। ইআইএল ইস্টার্ন ইন্স্যুরেন্স, মনে হয় ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, তাই না? ইস্টার্ন, সরি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন আলাদা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আচ্ছা, দেখেন ইআইএল অনেক দিন থেকে এই ভলিউম তেমনটা হয় নাই, ভলিউমটা কম আছে। রিসেন্টলি এসে ভলিউম বাড়ছিল, বাকি ইন্স্যুরেন্স যেরকম বাড়ছিল এরপর কমে এই জায়গায় আসছে। এখন ইআইএল এই জায়গা থেকে যদি বাড়তে থাকে তাহলে আমার ধারণা যদি আগামী একদিন বাড়ে তাহলে ইআইএল 38 টাকা ইজিলি যাবে। 38 টাকা যাওয়ার পর 38 টাকা ক্রস করতে পারবে কিনা সেটা ওই সময়ের ভলিউমের উপর ডিপেন্ড করবে। যদিও এখানে ভলিউম অনেক আছে, বাট মাথায় রাখতে হবে ইআইএল কিন্তু এখান থেকে টানা নেগেটিভ খেয়ে পড়ছে। এই জায়গা থেকে ধরেন এখানে টানা একদিন লাল খাইছে, এরপর বড় একটা লাল খাইছে, এরপরে আমি বুঝি না ইএল আবার এক টান দিয়ে উঠে আবার এখানে টানা 3 দিন লাল মারছে, আমার মনে আছে। মারার পর আবার একসাথে 2 দিন 3 দিন টানা হল্ট হয়ে পড়ে ওঠে। তো এগুলো খেয়ালে রাখবেন, এই শেয়ারগুলো নিয়ে হয়তো গেমলিং হচ্ছে। তো কিনবেন যখন সেফ কিনবেন, বুঝে শুনে কিনবেন। আমি পার্সোনালি আমার যাদেরকে আমি স্টক সাজেশন করি বা আমার ক্লায়েন্ট যারা, আমি তাদেরকে একটু সেফ ইনভেস্ট করাই। বা আমি নিজেও যখন ট্রেড করি আমার পোর্টফোলিও আসলে 50-50 থাকে। 50% থাকে আমি পজিশন নিয়ে সেফ ট্রেড করি, বা একটু বেশি 60% বলতে পারেন যে ভালো ভালো শেয়ার ধরে পজিশনে ধরে আমি বসে থাকি, যে সময় গেলে 6 মাস যাক, 6 মাসে আমার ডাবল হইলেও চলবে, পোর্টফোলিও ডাবল আছে, ওইটা আমার টার্গেট। প্রতি 6 মাসে ডাবল হইলেও আমার সমস্যা নেই। আর বাকি 50% বা 40% টাকা দিয়ে আমি হয়তো একটু রিস্কি শেয়ার যাই বা ট্রেডিং করি, মনে করেন ডে টু ডে ট্রেড। মনে করেন আজকে কিনলাম, 3 দিন পর যদি আমি 10% 5% পাই সমস্যা নেই, ওইরকম। তো ওইগুলো একটু সেফ, হাতে সেফ শেয়ার এবং মানে বুঝে শুনে ট্রেড নেওয়া খুব জরুরি। কারণ যদি মার্কেট ফল করে তখন এই যে পুরো পোর্টফোলিও যখন লাল দেখায় আপনার মাঝে আলাদা টেনশন কাজ করে এবং এই জায়গায় অনেকে মাইর খাওয়ার চান্সটা অনেক থাকে। তো দেখেন ইআইএল যদি এই লাইনটা ক্রস করতে পারে তাহলে ইআইএল আবার টানা কিছু বাড়বে, বেড়ে হয়তো এই জায়গায় এসে এই জোনে এসে ধাক্কা খাবে, এই যে 50 থেকে 52 যে জোন। সো আপাতত 35-এ আছে, আপনার টার্গেট হবে যে 38 ক্রস করতে পারে কিনা। আচ্ছা, এরপর দেখি এক ভাই, আচ্ছা এটা আমি রিপ্লাই দিছি, এক ভাই মিউচুয়াল ফান্ড নিয়ে উনি বলতেছেন যে ওনার অনেক মিউচুয়াল ফান্ড আছে, অনেক ক্যাপিটাল গেইন করা যায়, হ্যান ত্যান অনেক কিছু। মিউচুয়াল ফান্ড দেখেন ভাই, আমি মিউচুয়াল ফান্ড খারাপ এরকম বলতেছি না, বাট মিউচুয়াল ফান্ডের কিছু জিনিস আছে, যেমন আপনি লাস্ট লাইনে যে জিনিসটা বলছেন যে ইউ শুড নো দ্যাট মিউচুয়াল ফান্ডস আর বেসিক্যালি নট ফর ট্রেড। এইটাই হচ্ছে আপনার একটা বড় আনসার, যে মিউচুয়াল ফান্ড নিয়মিত ট্রেড করার জিনিস না, মিউচুয়াল ফান্ড কিনে বসে থাকতে হবে। আপনি নিজেই লিখছেন আই হ্যাভ লাখস অফ মিউচুয়াল ফান্ড শেয়ার অ্যান্ড আই এম এক্সপেক্টিং বিগ রিটার্ন সুন। আপনি লাখ লাখ মিউচুয়াল ফান্ড নিয়ে বসে আছেন। আমরা সাধারণ বিনিয়োগের সবার তো লাখ টাকা নাই, 20 টাকা নাই, আপনার 20 টাকার ইনভেস্টমেন্ট হয়তো। তো আপনার জিনিস আলাদা। আর বলছেন সেফেস্ট ইনভেস্টমেন্ট ইন ওয়ার্ল্ড স্টক মার্কেট, ভাই বাকি দুনিয়ার স্টক মার্কেট আর আমাদের স্টক মার্কেট মিলায় লাভ আছে? বাকিগুলা স্টেবল নিয়মে চলে, বাকিগুলা বাড়লেও একটা রিজন থাকে, কমলেও রিজন থাকে। একটা কোম্পানির তদন্ত করলে পারফেক্ট বার হয় বিদেশে, আমাদের কোনো কিছু হয়? আমাদের কেপিপিএল পুরা বন্ধ, কেপিপিএল পুরা বন্ধ আজ 3-4-5 বছর থেকে, তবুও কেপিএল হল্টে 5 গুণ হয়ে যায়, হয় আবার নামে। তো এইগুলো হাস্যকর জিনিস আমাদের মার্কেটে আসলে। মানে আপনি কি বলে ঠিক, বাকি রুল বুক মেনটেন করতে পারবে না। আমি আমার চেয়ে বয়সও, যাদের বয়স 70, 60, 70, 80, যারা মনে করেন এইগুলা মার্কেটে অনেক দিনের ট্রেড করে, তাদের সাথে আমি কথা বলছি, বয়সে আমার বাবার সমান, চাচার সমান। ওনারা যেটা বলে যে আমিও অনেক বই নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমাদের বইয়ের নিয়ম এই মার্কেটে চলে না। আসলেই সত্যি, এই মার্কেটে আমাদের বাংলাদেশের মার্কেট পুরো নিয়মের বাইরে। তো
মানে এর জন্য আমি সাধারণ বিনিয়োগকারীকে বলি আপনি করেন, সমস্যা নেই, অনেকেই করতে পারেন। আমারও যদি কালকে 20 টাকা হয় আমিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি, বা মার্কেট ভালো হইলেও মিউচুয়াল ফান্ডে করা যায়। এখন যে মার্কেটের অবস্থা, আমি মনে করি না আসলে মিউচুয়াল ফান্ড খুব একটা ভালো। স্টিল যার যার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আবৃত্তি লাভার ভাই, উনি আসলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। উনি লিখছেন যে ব্যাংক সেক্টরের শেয়ারগুলো এখন বিক্রি করে আমি এখন ইন্স্যুরেন্স কিনতে চাই, এ বিষয়ে আপনার মতবাদ চাই। আচ্ছা ভাই দেখেন, ব্যাংক সেক্টর ফার্স্ট অফ অল ভাই আমার কথা ফাইনাল না, একটু খেয়াল রাখতে হবে আপনার মার্কেটে। ব্যাংক সেক্টর এখন নামার দিকে। আমি আপনাকে ব্যাংক সেক্টরটা দেখাই। ব্যাংক সেক্টর আমার প্রেডিকশনে, আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখছি, বলছি। আপনারা গত 4-5 দিনের ভিডিওগুলো যদি দেখেন, আমি যখন ইন্ডেক্স নিয়ে আলোচনা করি আমি ব্যাংক সেক্টর বারবার বলছি যে ব্যাংক সেক্টর কিন্তু নামবে, ব্যাংক সেক্টরে নামতে হবে, নামার পর সে একটা আপ দিবে। এবং ব্যাংক সেক্টর দেখেন এই জায়গায়, সেই ব্যাংক সেক্টর কিন্তু নামছে। আমি না এই জায়গায় যখন আসলাম আমি বলছি একটা ফেক মুভ দিবে, একটু আপ হবে, আপ হয়ে আবার নামবে, এবং একটু 2 দিন আপ দিয়ে আবার নামছে। এখন এই জায়গায় যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ টান দিবে, আর সাপোর্ট না পায় হইতে পারে আরো নিচে নামতে পারে, এই জায়গায় যেতে পারে। যদি এই জায়গায় যায়, যদিও ব্যাংকগুলা বর্তমানে অনেক নিচে চলে আসে, রিসেন্টলি দাম ভালোই নিচে আসছে, বাট তবুও যদি বড় 2-একটা কোম্পানি ব্যাংক নামে তাহলে আর একটু নিচে যাবে। এবং ব্যাংকে আমি বলবো কি দেখেন, স্টক সুইচিংটা আমি সবসময় বলি, এগুলো যদি পার্সোনাল জিনিস, নিজের সাথে আরেকজনের সাথে তুলনা মিলে না, বাট আমি যেটা করি সেটা আপনারা বলতে পারি, আপনি মিলাইয়া দেখবেন। আমি আপনাকে বলবো না আমার মতো করেন, বাট আপনি মিলাইয়া দেখতে পারেন। সেটা হচ্ছে মনে করেন আমি যখন মার্কেট ডাউন হয়, লাল হয়, এবং যখন দেখি যে আমার যে লসে চলে যেতেছি, তখন আমি খেয়াল করি আমার লসটা কত। আমার যদি 5%-এর ভিতরে লস হয়, মনে করেন আমি মার্কেট প্রেডিক্ট করতেছি আজকে লাল গেছে, কালকে থেকে লাল কদিন যাবে বা আগামী কয়েকদিন লাল থাকবে এবং ব্যাংক সেক্টর নামবে, ওইগুলো জায়গায় আমি করবো কি, যেসব ব্যাংক প্রফিটে আছে আমি প্রফিট নিয়ে নিব, যেসব ব্যাংক আমার 5%-এর মধ্যে লসে আছে ওইটা আমি লসও নিয়ে নিব, বুঝছেন। মনে করেন আমার 5% হইলে 1,00,000 টাকা, আমার 5,000-এর নিচে লস হবে, হয়তো 2-3,000, 4,000, 5,000 টাকা আমি এটা সেল দিয়ে নিয়ে নিব। কারণ আমার টার্গেট হচ্ছে এইটা মিনিমাম এগুলো তোলা যাবে, 5,000 লস কিছু না, টার্গেট তুলে হবে। 1,00,000 টাকায় যদি 5% লস, এগুলা এক টান দিয়ে তুলে ফেলবেন, কোনো সমস্যাই হবে না। কিন্তু যদি 5%-এর বেশি হয়ে যায়, এখন আপনি একটা ব্যাংক কিনছেন 1,00,000 টাকার, ওইখানে 20,000 লস হয়ে গেছে, মানে 5%-এর বেশি, তো ওই জায়গায় আপনি লসটা নিলে কিন্তু আসলে অনেক বেশি। ওই লস আমি নিতে বলবো না, ওই লস থাকো, ওইটা আর কি করবেন, ধরা খাই গেছেন, আপাতত বেচাটা মানে রিস্কি। আর ব্যাংক খুব বেশি নামবে না, ওই লস নেওয়ার চিন্তা নেই। বাট ছোট লস, যেমন আমি সত্যি কথা বলে দিই একটা জিনিস, মার্কেন্টাইল ব্যাংক গিয়েছিলাম, কিছু ভালোই গেছিলাম, তো আমি 9 টাকায় কিনছি, আমার 9 টাকা 20 আজকে ছিল, আমি 20-এ সেল দিয়ে দিছি। আমি যখন দেখছি মার্কেট নামবে, আমার ধারণা হচ্ছে 9 থেকে 9-20 পয়সা লাভ নিয়ে নেই, যদি এরপর 9-এ যায়, আগামী 2 দিন নেমে 9-এ গেলে লাভ নিব, আবার কিনবো, বা নিচে গেলে আরো কিনবো। আর যদি না হয় দরকার অন্যটায় যাবো, আমার তো শেয়ারের অভাব নেই, এই যে একটা দিয়ে আমার লাভ করতে পারে কোনো কিছু না। আর ইন্স্যুরেন্স আমি সুইচ করে ফেলছি। তো ইন্স্যুরেন্স মনে করেন এখন যদি ইন্স্যুরেন্স আগামী কয়েকদিন বাড়ে, এবং এগুলো জিনিস হচ্ছে প্রেডিকশনের, ইন্স্যুরেন্স যদি কালকে না বাড়ে কালকে থেকে, তাহলে আবার ধরা। কিন্তু ইন্স্যুরেন্স বাড়া আমরা আশা করতেছি, ইন্স্যুরেন্স অনেক দিন থেকে বাড়া দরকার, কিন্তু কালকে থেকে যদি বাড়ে তাহলে এই যে ইন্স্যুরেন্স একটা প্রফিট আসবে। এবং আপনি আপনারা বলো যে আপনার ব্যাংকের শেয়ার কয়টা আছে আমি জানি না ভাই, দেখি তো আপনার, হ্যাঁ আপনার ব্যাংকের শেয়ার কয়টা আছে আমি জানি না, কিন্তু আমি বলবো যে ব্যাংকে যদি আপনি 1-2টা শেয়ার রাখেন, আপনি 10টা রাখেন না, 5টা রাখেন না, বেশিরভাগ ব্যাংকে একটা রাখেন, বাইকগুলা বিক্রি করে দেন। ইন্স্যুরেন্সও আপনি একটা কিনেন, ভালো একটা কিনেন, ইন্স্যুরেন্স 5টা কিনতে হবে। ব্যাংক সেক্টর শেয়ারগুলো বিক্রি করে আমি এখন ইন্স্যুরেন্স কিনতে চাই। আপনার এই ব্যাংকে যদি 5টা শেয়ার থেকে আপনি 5টাই বিক্রি করে দিলেন, যে 5টা ইন্স্যুরেন্স কিনতেন, এইটা জিনিস ভুল। কারণ ইন্স্যুরেন্স কালকে উঠবে, ওঠার পর দেখবেন পরশু আর উঠে নাই, পরশু উঠছে অন্য সেক্টর, তো আপনারা তো বসে থাকতে হবে। যে কারণে সব শিফট করবেন না, একটা শেয়ারই কিনেন, শেয়ার কম রাখেন, একটা শেয়ারই কিনেন, আর ইন্স্যুরেন্স থেকে একটা রাখেন। আমি বলবো ইন্স্যুরেন্স থেকে অলওয়েজ একটা রাখেন আপনি। এটা হচ্ছে ভাই আপনাকে যা বললাম। এরপর উনি ইআইএল আগামীকাল ডানে হল্ট হবে, ইএল নিয়ে আলোচনা করছি, ডানে হল্ট হবে, হইতে পারলে তো ভাই খুবই ভালো, এটা যাদের আছে তাদের জন্য খুব ফায়দা হবে। ভাই ইজেন নিয়ে বলেন, ইজেন, আচ্ছা ইজেনে যাই, ইজেন মনে হয় ই জেনারেশন লিমিটেড, ইজেন, ওকে দেখেন ইজেনে আসলাম, ইজেনের গ্রাফটা আমি একটু ছোট করি। ইজেন দেখেন একটা ভালো ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে, এবং গত 2 দিন একটা ভালো ভলিউম হয়েছে। গত 2 দিন বলতে কি আমি দেখি তো গত কয়েকদিন থেকে বেড়ে বেড়ে গত 2 দিন ভালো ভলিউম হয়েছে, আমার মনে হয় ইজেন বাড়বে, এবং এই ভলিউমটা ইঙ্গিত দিয়ে আমার মনে হয় ইজেন কিছুটা বাড়বে। যদিও 22 টাকা আছে, এই 24 টাকা থেকে 26 টাকার জোন ক্রস করতে হবে, এই জোনটা 24 টাকা যদি ক্রস করতে পারে তাহলে বাড়বে। প্রতি 2 টাকা জোন আমি যা দেখেছি, 24 টাকা ক্রস করলে এরপর 26 টাকা একটা জোন আছে, না 24 টাকা যদি ক্রস করতে পারে তাহলে মনে করেন এই জায়গায় চলে যাবে।
এই যে 28 টাকা, এরপর 28 টাকা ক্রস করতে পারলে এই যে আর একটু উপরে যাবে, তখন চলে যাবে এই যে 30 টাকায়, মনে করেন 30-32 টাকা। তো এইটা এই জেনের বাড়ার সুযোগ আছে, যদিও আইটি খুব বেশি বাড়বে কিনা আমি বুঝতেছি না, বেশি দিন আইটি বাড়ার কথা না, বাট এইভাবে করে বাড়তে পারে, সমস্যা নেই। আচ্ছা, মেট্রো স্পিনিং নিয়ে কিচ্ছু বলবেন? আচ্ছা ভাই ঠিক আছে, মেট্রো স্পিনিং, মেট্রো, আচ্ছা মেট্রো স্পিনিং আমরা দেখতেছি অনেক দিন থেকেই অনেক নিচে আছে, খুব বেশি একটা বাড়ে নাই। এখানে দেখেন 30 অক্টোবর এটা ছিল যে জায়গায়, সেই জায়গায় যদি আসে নাই, কিন্তু এরপর যায় 14 টাকায়, এরপর নেমে আসে, জুনের সময় ছিল সে 9 টাকায়, এখন কাছাকাছি আছে। আমার মনে হয় মেট্রো স্পিন যদি মনে হয় জেড ক্যাটাগরি মেবি, কিন্তু মেট্রো স্পিন হয়তো কিছু কেনা যায় যদি বাড়ে। দেখেন এখান থেকে বাড়ে, যদি মেট্রো স্পিনের প্রথমে এই জায়গাটা ক্রস করতে হবে 12 টাকা, 12 টাকা 50 পয়সা মেট্রো স্পিনে ক্রস করতে হবে। যদি বাড়ে তাহলে 12.50 পর্যন্ত যাবে, 12.50-এ যাইতেই আমার মনে হয় কিছু মানুষ সেল দিবে। 12.50 যদি ক্রস করে, এরপর বেড়ে বেড়ে আমার যা মনে হয় মেট্রো স্পিন এরপর টার্গেট হবে 15 টাকা। 15 টাকা ক্রস করতে তার কষ্ট হবে, আর যদি বাড়ে তাহলে এটা এই পর্যন্ত যাবে, আরও বাড়তে পারে পরে, কিন্তু আপাতত আপনাকে এতটুকু বললাম। আচ্ছা, এরপর ভাই আরেকজন জিজ্ঞেস করছেন কি, একটা মেট্রো স্পিন দিয়ে দেই, বিচ হ্যাচারি এন্ট্রি এক্সিট নিয়ে কিছু বলুন, কেমন হতে পারে? ঠিক আছে ভাই, বিচ হ্যাচারি দেখি, একটা চরম গেমিং আইটেম, রিসেন্টলি বিচ আর এআইএল আমাদেরকে অনেক নাচানো দিছে। ঠিক আছে, বিচ হ্যাচারি দেখেন, এইগুলো কোম্পানি যে কিনবেন, একটা বাড়ছে দেখেন 2023 থেকে 2025 পর্যন্ত কত সময় ধরে বাড়তে কত টাইম নিছে, আর যখন নামছে সাধারণ বিনিয়োগকারীদের একেবারে বেইজ্জত বানাই দিছে। এখানে দেখেন 25 মার্চ থেকে এই লোয়েস্টে আসতে তার লাগছে 15 মে, 2 মাসে সাধারণ বিনিয়োগকারী খাইয়া দিছে। যাই সমস্যা নাই, এটাই মার্কেট, এটা বুঝে শুনে আপনাদের ট্রেড করতে পারছে, উপায় নাই। 20,000-এ আমার এক্সপেকটেশন ছিল আজকে কিছুটা বাড়বে, কিন্তু মানুষ এই যে সমস্যাটা কি জানেন আপনাদের, এগুলো কোম্পানি খুব একটা ভালো বলে আমি মনে করি না, বিচ আর এআইএল। আর যদি ভালো হয়ও, এগুলোর পিছনে বুঝছেন গেমলার অনেক অনেক গেমলার, অলরেডি যেটা না গেমলিং হয়েছে ওইখানে গেমলার আছে, এগুলো কোম্পানি গেমলিং কোম্পানি, যে কারণে দেখেন আজকে হিউজ অ্যামাউন্ট অফ সেল দিছে 20,000। এই যে এইটা দেখায়া মানুষ পাগল হয়ে কিনছে না, তাদের এই কারা আছে জানেন, যাদের বাই এখানে 41 টাকায়, 44 টাকায়, আর সবচেয়ে বেশি বাই হচ্ছে এখানে মনে করেন 46 টাকায়। 46 টাকার মানুষ আপনারা 56 টাকায় সেল দিচ্ছে, 10 টাকা তো ইজি প্রফিট, আমিও তো সেল দিতাম। আমার যদি এখানে কিনা থাকতো, আমি আজকে মাস 10 টাকা সেল দিতাম, কি লাগে 10 টাকা সেল দেন, এই কোম্পানির বেশি বাড়ার কথা না। আজকে হিউজ অ্যামাউন্ট হচ্ছে, এটা খুব নেগেটিভ জিনিস, খুবই নেগেটিভ একটা সাইড, যে এত সেল আসছে, ভলিউমও বেশি, এবং মানে উপরে এত বড় পিনবার, মানে অনেক বাড়ছে, মানুষ ধুমায় সেল দিছে। এটা রিস্কি আমি বলবো, আপাতত মনে হয় না বাড়বে, যদি এরকম সেল আসে আপাতত বাড়বে আমার মনে হয় না। যদি বাড়তো তাহলে 63 পর্যন্ত যাওয়ার চান্স ছিল, কিন্তু আমার মনে হয় মানুষ তো রেডি, 63 মানুষ, আমি যেরকম অ্যানালাইসিস জানি বা বলতেছি অনেকেই জানে, এবং এই ভিডিও অনেকেই দেখতেছে, তো সবাই জানে 63 পর্যন্ত যাবে। 63-তে গেলে যার কাছে কয়েক লাখ মাল আছে সে তো সেল দিতে পারবে না, সে আগে থেকে সেল দেওয়া শুরু করে দেয়, সে আপনার 50 থেকেই সেল করা শুরু করবে, এবং এখানে অনেকেই সেল দিছে দিয়ে এটা উঠতেই দেয় নাই। বিচের আমার মনে হয় এই ট্রেন্ডটা নষ্ট হয়ে গেছে। আর আপাতত ভাই এত তাড়াতাড়ি এই মালগুলা, আপনারা যারা চিন্তায় আছেন, এত তাড়াতাড়ি এই মালটা একের উপরে যাবে না। আপনি চিন্তা করে দেখেন, মাত্র নামছে যে মাল, সেই মাল কিভাবে আবার 100 টাকা যাবে? এটা এখন যাবে না আমার যা মনে হয়, সময় লাগবে। এগুলো বিচেজারি, এআইএল, মিডল্যান্ড, এগুলো সহজে বাড়বে না। গেল। আচ্ছা, বাই অনলি গ্রামীণ S2 এন্ড কেপিটেক মিউচুয়াল ফান্ড। আচ্ছা, এই ভাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের যে ভিডিওতে বলছিলাম, উনি কেপিটেক এবং গ্রামীণ S2। হ্যাঁ, যদি আপনার বা ইচ্ছা হয় কিনতে পারেন। আমি মিউচুয়াল ফান্ড পার্সোনালি এখন মনে করি না উচিত কিনা, বাট যদি কিনতে চান কিনতে তো পারেন, সমস্যা নাই, প্রফিট করতে পারলে ঠিক আছে। আচ্ছা, টেকনো ড্রাগ নিয়ে বলেন ভাই। ঠিক আছে, টেকনো ড্রাগে যাই। টেকনো ড্রাগ রিসেন্টলি ভালোই একটা গেইন দিছে, দেখি তো টেকনো ড্রাগের অবস্থা কি। টেকনো ড্রাগ টেকনো ড্রাগ ভালো গেইন দিছে রিসেন্টলি, কিন্তু এগেইন এই দেখেন মানুষ, আমাদের যে বাজারে একটা কোম্পানি কোনো কারণ ছাড়া যে বাড়ে যখন, তখন সেটা আসলে মানুষ বেশি দিন রাখে না। দেখেন এই রেজিস্ট্যান্সেই আমি বলছিলাম কত ভিডিওতে, মনে গতকালকে না পরশুর কোন একটা ভিডিওতে বলছিলাম, এই রেজিস্ট্যান্স যদি ক্রস করতে পারে তাহলে সে 40 টাকায় যাবে। হ্যাঁ, আমি এখানে বলছিলাম 40 টাকা 42 টাকা রেজিস্ট্যান্স ক্রস করলে দেন যাবে এই জায়গায় 40 টাকা রেজিস্ট্যান্স, এবং এই জায়গায় ক্রস করতে পারে না। আজকে এখানে যাইতেই মানুষ সেল দিছে, এবং
এটাও একটু ভয়ের বিষয়, অনেক কিন্তু ভলিউম অনেক অনেক সেল আসছে, 38 টাকায় গেছে, 38 থেকে 40, 2 টাকা মানুষ দুমায় সেল দিছে। সো এটাও একটু দেখার বিষয়, আমার মনে হয় যদি প্রফিটে থাকেন তাহলে প্রফিট নিয়ে নিলেই বেটার। আচ্ছা, এরপর চলেন আমরা পরের কমেন্টটা দেখি ভাই কি বলছেন। এরপরে টেকনোরাক বললাম, ইন্স্যুরেন্স, আচ্ছা এক্সিট কি বলছে ওটা দিছি, হ্যাঁ 20,000 এন্ট্রি এক্সিট বলছিলাম। ইন্স্যুরেন্স, আচ্ছা 20,000 এটা একটু বলি দেখি তো। হ্যাঁ, টেকনোরাক যদি যেটা বল, টেকনোরাক যদি পারেন ভাই তাহলে এখানে সেল দিতে পারেন, আমার মনে হয় এখান থেকে বাড়া টাফ। আর যদি দেখেন বাড়তেছে, কালকে খেয়াল করেন যদি দেখেন বাড়তেছে তাহলে ওয়েট করেন 40 পর্যন্ত। আর 20টা একটা জিনিস ওনারা বলি নাই, এন্ট্রি এক্সিট, এন্ট্রি এক্সিট বাই 20,000 অলরেডি এক্সিট সাইন দিয়ে দিছে। যদি কালকে দেখেন বাড়তেছে, বাড়ার পর যদি কন্টিনিউ থাকে তাহলে থাকে না, যখনই দেখবেন বাড়ার পর যদি কমা শুরু করে এক্সিট। অলরেডি ইন্ডেক্স লাল, এখানেও লাল, এখানেও উপরে পিনবার, 90% চান্স কালকে আবার মাইনাস খাবে বা মানুষ সেল দিবে। যদিও 20,000 অনেকে হোল্ড করে বসে আছে, বাট স্টিল অনেকে সেল দিবে যারা লাভে আছে। আর ইন্ডেক্স কালকে যদি লাল হয় তাহলে তো কপালে খারাপ। এটা আসলে আমার মনে হয় না কালকে পজিটিভ হবে। স্টিল যদি দেখেন মার্কেট বাড়তেছে সকালে গিয়ে একটু হোল্ড করবেন, আর যদি দেখেন নামা শুরু সঙ্গে সঙ্গে সেল দিয়ে দেবেন। আর এন্ট্রি তো আপাতত না, আপাতত এক্সিট, শুধু এক্সিট। আচ্ছা, বিএনআইসিএল নিয়ে বলছিলাম, আর একটু আবার বলে ফেলি। বিএনআইসিএল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, দেখুন বিএনআইসিএল এটার উপরেও আজকে কিছুটা সেল আসছে। বাট ইন্স্যুরেন্স যদি বাড়ে, আজকে আসলে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে যদি বাড়ে এই ভলিউম, দেখুন আমরা কিনি কোন সময়, দেখুন এই জায়গায় কিনে হয়েছে, মানে এইখানে যখন 42 টাকা তখন সবচেয়ে বেশি মানুষ কিনছে, কিন্তু এই যে নিচে কেউ কিনতেছে না, কেউ কিনতেছে না এখানে, দেখেন কত কম ভলিউম। আবার এখানে যখন বেশি মানুষ এখানে কিনতেছে, এই জায়গাগুলোই আমাদের ভুল, বুঝছেন? আমরা আসলে লুভে পরে দৌড়াই। আর কিছু ইউটিউবার আছেই আমাদেরকে বলতে থাকে যে হোল্ড হোল্ড হোল্ড, কিনো বাই নইলে মিস, পাগলে আপনারা কিনেন, এরপর নাই। লিব্রা ইনফো নিয়ে তো আমি মানে ইউটিউবে যে পরিমাণ ভিডিও দেখলাম আর যে পরিমাণ মানুষের দেখছি যে লিব্রা ফাটায় ফেলফা, এখন কই লিব্রা? নিজেরা প্রশ্ন করেন, লিব্রার মানুষজন কই এখন? লিব্রা লিব্রা অফকোর্স বাড়বে, লিব্রা হয়তো 1 মাস পর বাড়বে, 5 মাস পর, 1 বছর পর, কবে পাবো এটা আমরা জানি না। আমাদের যে প্রফেশনাল ট্রেডিং আমরা করি, আমরা বুঝছেন কিছু সাইন মেনটেন করে চলি, যে আমাদের টার্গেটই হচ্ছে একটা প্রোডাক্ট যখন বাড়া নিশ্চিত করবে তখন আমরা এন্ট্রি করবো। হালকা বাড়ছে পাগলে এই যে ভাই বটমে আছে কিনে ফেলেন, বা হালকা বাড়ছে বা শেয়ার ড্রাই হয়ে গেছে কিনে ফেলেন, এগুলো আমাদের লজিক না। আমাদের লজিক হচ্ছে একটা শেয়ার যে বাড়বে এর সিগন্যাল দিতে হবে, কিছু বিভিন্ন ইন্ডিকেটর আছে, বিভিন্ন রুলস আছে, থিওরি আছে, এগুলো অ্যাপ্লাই করে আমরা দেখি যে একটা শেয়ার বাড়ার ইন্ডিকেশন দেয় নাকি, সে যে বাড়বে। এবং একটা না, মাল্টিপল 5টা 10টা রুল মেনটেন করে দেখা লাগে, যে একটা দুইটা চারটা পাঁচটা একসাথে রুল একসাথে ম্যাচ করছে, তারপর আমি আন্ডারস্ট্যান্ড করছি যে এখন এটা বাড়বে। এগুলো সত্যি কথা, এগুলো আপনারা হয়তো অনেক সময় বিশ্বাস করবেন না, বাট সত্যি কথা, এগুলো কাজে লাগেও মার্কেটে। তো ওইগুলো ম্যাচ করলে যখন বাড়ে তখন আমরা ওইগুলো কিনি। লিব্রা এরকম কিছুই ম্যাচ করে নেই, জাস্ট লিব্রা হচ্ছে শেয়ারের দাম কম, কিনো কিনো কিনো, লিব্রা একসময় স্ট্যান্ডার্ড লুব্রিকেন্ট হবে। ওই জেডের কোম্পানি ডিভিডেন্ড, আর আচ্ছা আরেকটা জিনিস আমি অনেকের মুখে শুনি, ভাই ডিভিডেন্ড নাকি গত 2 বছরের দিবে, গত 4 বছরের ডিভিডেন্ড দিবে, কোনো জায়গায় বলছে ভাই? এইসব জিনিস তো মুখে মুখে, জাস্ট মুখে মুখে। এর কারণেই তো আমরা বাঙালি এত পিছিয়ে, আমরা জাস্ট মুখের কথায় লোভে পড়ে ধোকা খাই। এখনো যদি ফোন দিয়ে বিকাশে বলে যে ভাই আপনার 1 লাখ টাকা আসছে, 5,000 টাকা দিন, অনেকেই দিবে জানেন। এই জিনিসগুলো এখনো ঘটে, এখনো ঘটে। যাই হোক, এগুলো আর কাহিনী বলে লাভ নাই, সময় নষ্ট। যেটা বলি দেখেন বিএনআইসিএল এই জায়গাটায় রেজিস্ট্যান্স এবং এই জায়গায় সেল আসছে, পারফেক্ট জায়গায় সেল আসছে, এটাও মনে হয় আমি কি লাস্ট ভিডিওতে বলছিলাম মনে নাই, আসলে কোন কোন শেয়ার নিয়ে আলোচনা করে আমি নিজেও ভুলে যাই। বাট বিএনআইসিএল এই জায়গায় একটা সেলিং সাইন, যদি এটা টপকাতে পারে তাহলে নেক্সট হবে 40 টাকা, একটু আটকাইতে পারে, আমার মনে হয় বেশি একটা আটকাবে, একটা চলে যাবে তখন 48 টাকা। বাট দেখেন এটা টপকায় নাকি, এটা কালকের টপকাইলে ঠিক আছে। এরপরে দেখি, খুব ভালো মনের আলোচনা করেছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি একদম নতুন ব্রোকার হাউস অ্যাকাউন্ট করলে ভালো হবে, আপনি যদি, আমি একদম নতুন, কোন ব্রোকার হাউস অ্যাকাউন্ট করলে ভালো হবে আপনি যদি একটু সাহায্য করেন। এইটা ভাই আসলে এই জিনিসগুলো আমি সাজেস্ট করতে চাই না আসলে। আমি বলবো যে আপনি কি বলে গুগলে সার্চ দেন টপ ব্রোকার হাউস, এবং গুগলে যদি সার্চ দেন আমার মনে হয় টপ ব্রোকার হাউসে ব্রাক আছে। আচ্ছা তবু আপনার হালকা বলি, ব্রাক আছে, ব্রাক ইপিএল, ব্রাক ব্যাংকের যেটা খুব ভালো ব্রোকার হাউস। এরপর আমাদের আছে সিটি ব্যাংকের, সিটি ব্যাংকের ব্রোকার হাউস, এটাও খুব ভালো। এগুলো কেন ভালো, কারণ ব্যাংকই নিজে ভালো, প্লাস ব্রোকার হাউস তারা খুব ভালো মেনটেন করতেছে। এরপর তো অনেক পুরান আছে, লঙ্কা বাংলাও অনেক ভালো, লঙ্কা বাংলার সবকিছু আছে। এবং আরো কয়টা আছে, ইউসিবিরও মনে হয় ভালো আছে, এমটিবির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আছে কিনা আমি জানি না। এই আমি বলবো সবচেয়ে বেস্ট ব্রোকার হাউস হচ্ছে বুঝছেন
যাদের রেপুটেশন ভালো দেখবেন, অনেকে ইউজ করে মানুষ, স্পেশালি ব্যাংকের আন্ডারে। আমি মনে করি র্যান্ডম ব্রোকার হাউস, সলিমুদ্দিন মিয়া ব্রোকার হাউস কিনেন, এটা খুব ভালো না, এরকম যায় না। ব্যাংক যেগুলো ওইগুলো একটু স্টেবল, ওইগুলো বাটপাটি কম করবে। ব্যাংকের আন্ডারে ভালো ব্রোকার হাউসগুলো দেখবেন, স্পেশালি যেগুলো ভালো ব্যাংক, ব্রাক ব্যাংক, আপনার সিটি ব্যাংক, আপনার ইবিএল এর ব্রোকার হাউস মনে আছে, নট শিওর আমি। এগুলো ভালো ব্যাংকের, সিটি ব্যাংক, এগুলো ভালো ব্যাংকের আন্ডারে যদি দেখেন ব্রোকার হাউস, ওইটা দিবেন এবং ইয়ে নিয়ে আলোচনা করবেন, কি বলে এটা, কি বলে, কমিশন মনে হয় এগুলো সব ব্যাংকে মোটামুটি সেম। কমিশনটা জিজ্ঞেস করবেন, তাহলে ওরা বলছেন মোটামুটি টেক কেয়ার করে, মোটামুটি আপনার গাইডেন্সও দিবে। এবং মোটামুটি আর একটাই সব বলতে বলে গেছি, ওদের অ্যাপ আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই যে ব্রাক, সিটি, লঙ্কা বাংলা অ্যাপ, সবারই অ্যাপ আছে আমি যা দেখছি। আপনার ইউটিউবেরও মনে অ্যাপ আছে, ব্যাঙ্গুলার অ্যাপও থাকে। এতে হয় কি, আপনি বাসায় বসে, অফিসে বসে, অন্য যে কোনো কাজে বসে নিজে নিজে ট্রেড করবেন, এই যে ব্রোকারে গিয়ে বসতে হবে এরকম কিছু না। সো এইগুলো হচ্ছে আপনি খেয়াল করবেন। এইগুলা আমি বললাম যে এগুলোর মধ্যে একটা দেখতে পারেন। এসএস স্টিল ও সাইড পাওয়ার সম্বন্ধে আলোচনা করা ভাই দুঃখের কথা মনে করেন, সত্যি কথা, এসএস স্টিল আর সাইড পাওয়ার দুইটাই আমার আছে, বুঝছেন, দুইটাই আমার আছে। এবং এগুলো কিনছিলাম অনেক আগে, যখন আমি ট্রেডিং আসলে তখন জানতাম না, এবং কিনার পর লস খেয়ে আমি ফালাই রেখেছি, বেশি নেই। বাট মানে এটা হচ্ছে সত্যি কথা। আপনারা আমি যেটা বলতেছি, মোটামুটি আমার মনে না ইউটিউবার কেউই সত্যি কথা বলে, বেশিরভাগই বলবে আপনারা সে লসে না, শুধু লাভ, শুধু লাভ। ইউটিউবার বা ফেসবুকে আমি দেখলাম বিভিন্ন গ্রুপ, শুধু লাভ, শুধু লাভ। ভাই এটা কিনছি, রহিমা ফুড কিনছি আমি 70 টাকায়, এখন 150 টাকা। দরকার হলে আমার মেসেজ দেন, আপনারা আমি বলে দিব নেক্সট দিন কোনটা পারবে। একবারে মানে এই হাস্যকর জিনিস দেখতে দেখতে আমি অবাক। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এই গেইনার গ্রুপ, ওই গেইনার গ্রুপ, সেম কথা, যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি রহিমা ফুডে, 10 লাখ সোনালির ব্যাপারে, এখন ডাবল হয়ে গেছে। আপনার যদি লাগে কালকে থেকে কোনটা হল্ট হবে, আপনার যদি লাগে আমার মেসেজ দেন। আর মানুষ মেসেজও দিতেছে, মানুষ টাকাও দিয়ে দেয়। আমরা বাঙালি এত বোকা, যারা আপনার হাতে কলমে দেখায় বুঝাই দেয়, তাদেরকে আপনি টাকা দিতে চান না, কিন্তু আপনি ওইরকম গেমলারে টাকা দিয়ে দেন, যারা অবুঝ আপনার টাকা উড়াবে, জানেন না, যা ইচ্ছে তাই বলবে। যাক, যদি ল্যাপটপ করেন ভাই, এদের কাছ থেকে আমাদের জানায়েন, দেখবো তো কেমন লাভ। এসএস স্টিল আর সাইড পাওয়ার। এসএস স্টিল আমি প্রথমে যাই, এসএস স্টিল দেন, হিউজ একটা ডাউন ট্রেন্ডে আছে, হিউজ ডাউন ট্রেন্ড, অনেক দিন ধরে নামতেছে 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 নামতেছে। এসএস স্টিল এখন যে জায়গায় মনোভব করবো, স্টেবল পজিশনে। আমি বলবো আমার চার্ট মতে এখনো বাই ইন্ডিকেশন দেয় নাই, এখনো এসএস স্টিল মরা কোম্পানি আছে, প্লাস হচ্ছে জেডার কোম্পানি, জেড আপাতত নড়াটা বুঝতেছি না কতটুকু নড়বে। তবুও যদি ইন্ডেক্স লাল হয় তাহলে জেড কিছু বাড়বে। তো সেই অনুযায়ী এসএস স্টিল দেখেন এই জায়গায় অনেক দিন, 5 টাকা 5 টাকা 10 পয়সা, 20 পয়সা, 40 পয়সা অনেক দিন ছিল ভাই। এবং এখনো যে আসছে দেখেন, এখনো এই রেঞ্জের নিচে নামতে পারতেছে না। আপনি যদি এই ক্যান্ডেলটা ধরি, 5 টাকা 40 পয়সার নিচে নামতে পারতেছে না। তাই যদি আপনার কেনার ইচ্ছা এবং কিছুদিন ধরে বসে থাকতে চান, তাহলে 5 টাকা 40 থেকে 6 টাকা পর্যন্ত আমি বলবো কিনতে পারেন। কিনে রেখে দেন, ফালাইয়া দেন, হয়তো কোনো সময় উঠলে লাভ করবেন। এবং যদি বাড়ে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, 6 টাকা 80 পয়সা, 6 টাকা 80 পয়সা পর্যন্ত ফার্স্ট যাবে, যেটা অলরেডি গতবার গিয়ে ফেরত আসছে। এরপর যদি বাড়ে তাহলে এইটা হচ্ছে তার 8 টাকা রেজিস্ট্যান্স, এবং 8 টাকা যদি পাড়ি দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ এক সময় আমরা 9.5 টাকার উপরে বা 10 টাকা দেখবো ইনশাল্লাহ। এই আশায় আমিও বসে আছি আসলে। সাইফ পাওয়ার, এগুলো আমার লসের স্টক ভাই। আমি আসলে আপনাদের সত্য কথা বলি, আমি সারাজীবন যে লাভ করছি কথা এরকম না, জীবনে লস করছি, এখনো কিছু লসে আছে, বাট এখন লসগুলোর অনেক কাভার দিয়ে উঠে গেছি, এখন কাভার দিয়ে লাভ করে ফেলছি। আর এই দুই একটা আছে লসে, যেগুলো মানে আপনি মনে করেন আমি অন্যদিকে কাভার হয়ে গেছে, এগুলো সেল করলে আমার সমস্যা নাই, বাট তবুও আমি মানে অ্যামাউন্টটা কি এত বেশি না, তাই আমি রেখে দিছি যে কোনো সময় উঠলে আমি এগুলোতে বাইরে ঢুকবো, কিছু ফালায় রেখে দিছি, এমনি চান্স পাইলে বাই করবো। সাইফ পাওয়ার দেখেন, আচ্ছা সাইফ পাওয়ার এখানে যদি আমি দেখি, দেখেন অনেক সাইফ পাওয়ার অনেক লম্বা ডাউন ট্রেন্ড দিয়ে আসছে। এখানে 12 টাকা ছিল অনেকদিন, এরপর 12 টাকা থেকেও নেমে যায় শালার, এরপর নামতে নামতে এই জায়গায় এসে অনেকদিন 7 টাকা অনেকদিন থাকে, 7 টাকার পর এখন আরো নিচে নেমে গেছে এই কদিন থেকে আমি দেখতেছি। কি রে ভাই, সবাই কি বের হয়ে যাচ্ছে নাকি? তো যাই হোক, মোটামুটি এখন যে রেঞ্জ আমার মনে হয় না এর নিচে যাবে, কারণ এখানে এসে সে আটকাইতেছে এবং ভলিউম কম আছে, এবং এই জায়গা থেকে বেশি একটা নিচে যাইতেছে না। এই জায়গায় আপনি চাইলে কিছু কিনতে পারেন, তবুও মানে যদি আরো নিচে যায় ধরা, তবুও কিছু কিনতে পারেন, এটা আমার মতে। আর যদি আপ দেয় তাহলে 8 টাকা পর্যন্ত যাবে ইজিলি, একটা আপ দেয় যদি 8 টাকা যাবে ইজিলি, এবং 8 টাকা ক্রস করলে দেন যাবে এরকম 9 টাকা,
এবং 9 টাকা যদি ক্রস করে তাহলে এই জোনে আসবে, 12 টাকা আসবে আমার মনে হয়। সাই পাওয়ার আসলে আমি নিজেও আসলে কিনবো নাকি চিন্তা করতেছি এখন। যদি 6 টাকা এখন ডাবল হওয়ার চান্স আছে, বাট যদিও আসলে বাড়বে ইন্ডিকেশন দেয় নাই। এরকম পজিশনে যদি কিনে বসে থাকি তাহলে অনেক দিন, হয়তো 5 মাস 6 মাস 1 বছর বসে টাকা লাগতে পারে। বাট 12 টাকায় আমার মনে হয় মার্কেট একটু যদি আপে যায়, জেড এর ক্যাটাগরি একটু জেড মুভমেন্ট আসে, সাই পাওয়ার 12 টাকার দিকে চলে আসতে পারে, ইম্পসিবল না, বাট লেট হবে ভাই। আর আপাতত 12 পর্যন্ত আশা করেন, এরপর আর উপরে আর আশা করে লাভ নেই, এটা অনেক দূর। আচ্ছা, ব্যাট বিসি নিয়ে কিনি বললে কিছু বলেন। আমার কেনা 305, কারণ কি হোল্ড করবো। ব্যাট বিসি দেখি তো অনেকদিন দেখি নেই, ব্যাট বিসির অবস্থা কি। ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো। আচ্ছা, ব্যাট বিসি নিয়ে ভাই দেখেন যেটা চিন্তার বিষয়, 305 মনে হয় কিনা, তাই না? 305 এখন কি হোল্ড করবো? 305 কই? 305 হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, তাই না? আচ্ছা, হোল্ড করতে পারেন ভাই, কারণ দেখেন এখন ভলিউম অনেক কমে গেছে। হোল্ড করেন, ভলিউম অনেক কমে গেছে এবং নামতেছে না খুব বেশি। এখন কালকে থেকে যদি সূচক মাইনাস যায়, আর কিছু নামবে হয়তো এই জায়গায় 280-তে চলে আসবে। বাট আমি মনে করি হোল্ড করেন, কারণ ভলিউম অনেক কম এবং এইখানে যে গ্যাপ আছে এটা ফিল আপ করে একসময় ব্যাট বিসি এই জায়গায় আসবে, এই যে 318-তে আসবে। তো এখন যদি 305 থেকে সেল দেন আপনি, আসলে একটু লস হয়ে যায় বেশি। তাইলে লস আমার মধ্যে দেখি তো লস কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট লস। এখান থেকে আমি ধরি 305, 6% আসলে লস অত বেশিও না, 5-এর নিচে লস আমি মনে করি নিয়ে নেওয়া যায়। তবে ব্যাট বিসি আসলে খুব বেশি নামবে বলেও আসলে আমার আশা নাই, হয়তো বেশি হইলে এই জায়গায় 280-তে আসবে আমার মনে হয়। 280-র নিচে আপাতত ব্যাট বিসি মনে হয় না যাবে, তাই হোল্ড করেন, এই জায়গায় সেল দিতে পারবেন, চিন্তার কিছু নেই। আচ্ছা, গেল ব্যাট বিসি। পর ইউনিক হোটেল কেমন হবে? ইউনিক হোটেল সোনালী নিচে আর সোনালী পেপার ভাই, সোনালী পেপার অনেকবার বলছি, পুরান ভিডিও আছে, একটু দেখে আসে। ওইগুলাই, ওইখানে যা বলছি ওইটাই এখনো চলবে, নতুন কিছু নাই। ইউনিক ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড। ইউনিক হোটেল নিয়ে যেটা বলবো আমি, ইউনিক হোটেলের ফার্স্টে এই জোন ক্রস করতে হবে 42 টাকা। আপাতত যদি বাড়ে তাহলে 42 টাকা সে ক্রস যদি করতে পারে, তাহলে দেন সে যাবে এই জায়গায় 46 টাকা 47 টাকা পর্যন্ত যাবে। 42 টাকা ক্রস করতে কষ্ট হবে। আর 42 টাকা আমার মনে হয় সে উঠতে পারবে, কারণ এখানে অনেকদিন ছিল, হয়তো আর কয়েকদিন গেলে 42 টাকা উঠে যাবে। আর এরপরের যে ভবিষ্যৎবাণীগুলো অনেক দূর, 42 ক্রস করলে দেন 53-52, বাট এই উপরে যেতে অনেক সময় লাগবে। এরপর জিজ্ঞেস সোনালী ব্যাপার ভাই বলছি, দেখেন মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেন, 10টা শেয়ারের নাম বলেন সর্বোচ্চ রিস্কি অবস্থায় আছে এমন 10টি। আবৃত্তি লাভার ভাই আমার একজন ফেভারিট মানুষ, তো ওনাকে তো বলতে হয়। 10টা শেয়ার ভাই আসলে বেশি, আমি আপনাদের 2-3টা বলি শুনেন, 2-3টা বলি, ওইগুলা নিয়েই আপনি ফোকাস করেন। শেয়ার দেন, ইন্স্যুরেন্স দেন, সিম্পলি বলবো ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাই উঠবে আজব কালক। ইন্স্যুরেন্স কই, আরে ভাই, ইন্স্যুরেন্স কই, তুমি চলে আসো। আসে না, আমার কি নেটে দুর্বল? দাঁড়ান একটু দেখি তো। ওকে, ইন্স্যুরেন্স সেক্টর আসলাম। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক দিন থেকে নামতেছে, এই জায়গায় আমি দেখাই, ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গাতে নামতে 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 এই নিচে গিয়ে একটা ধাক্কা খাইছে। গত 28 অক্টোবর এখানেই ধাক্কা খাইছিল, এখন আবার এখানে ধাক্কা খাইছে, এটা পজিটিভ জায়গা। এর মানে এই জায়গায় ইন্স্যুরেন্স এখান থেকে মুভ দেওয়ার ফুল চান্স। এটাকে আমরা ট্রেডিং এর ভাষায় বলি ডাবল বটম, যে একই জায়গায় দুইবার এসে ধাক্কা খায় ওঠা, এবং এটা খুব পজিটিভ সাইন। এবং এই জায়গাতে ইন্স্যুরেন্স যদি মনে করেন ইন্স্যুরেন্স কত নিচে নেমে আসছে, এবং এই জায়গাতে ইন্স্যুরেন্সের উঠার খুবই চান্স আমি মনে করি। এবং সেক্টরটা যদি আমি চিন্তা করি, সেক্টরটা আলটিমেটলি ইন্স্যুরেন্স প্রথমে যাবে এই জায়গায় 37-এ, এবং ইন্স্যুরেন্স 37, এখন তো 34, 37-এ খুব দ্রুতই যাবে, এবং আলটিমেট গোল ইন্স্যুরেন্সের এই জায়গায়, বুঝছেন? এটা ফিল করতে পারতেছি আমি চার্ট দেখে। এবং এগুলো আপনাদের মানে সব তো খুলে বলা অনেক সময়ের ব্যাপার,
বুঝবেন না, কিন্তু ইন্স্যুরেন্স আমি বলবো, দেখেন একটা ভালো অ্যাডভাইস দিই, একসময় আপনি মন থেকে দোয়া দেবেন এটার জন্য। একটা ইন্স্যুরেন্স অন্তত একটা শেয়ার আপনার করে রাখেন, অলওয়েজ পোর্টফোলিওতে একটা রাখেন। 10টা রাখার দরকার নাই, 5টা রাখার দরকার নাই, একটা যেটা আপনার ভালো লাগে। আমি যেটা বলবো ওইটাও নিয়েন না, আপনার যেটা ভালো লাগে। আমি বললে হয়তো বলবেন ভাই এটা আপনার আছে বা আপনার স্বার্থ এসে, বাদ দেন, যেটা আপনার ভালো লাগে ইন্স্যুরেন্স যে কোনো একটা মন মতো পছন্দ কিনে, এবং সেটা যদি একটু নিচে থাকে, সেটা যদি বাড়ানো থাকে না কিনা বেটার, নিচে থেকে কিনে বসে থাকেন একটা। আর যদি আমারে বলেন যে ভাই আপনার কোনটা ভালো লাগে, আমি তো বললাম আমার দুইটা ইন্স্যুরেন্স ভালো লাগছে, দুইটা। আমি সবসময় যেখানে পাবলিকরা যেটার পিছনে দৌড়ে এটার বিরুদ্ধে চলি, মানে সারা ব্রোকার হাউসে সবাই ভাই ক্রিস্টাল ক্রিস্টাল ক্রিস্টাল, এর মানে ওইটা গেমলিং চলছে, ওইটা হঠাৎ বাড়বে এরপর নাই হয়ে যাবে, পাবলিক ধরা হবে। লং টার্মে বাড়তে হলে বুঝছেন, আমাকে বলেন একটা শেয়ার যদি পাবলিক কিনে ফেলে তাহলে গেমলার কেমনে কিনবে? গেমলার কাছে তো নাই, না কিনলে এটা বাড়াবে কি? পাবলিক কিন্তু কোনো শেয়ার বাড়ায় না। এই যে সিপার্ল গেল, এই যে সোনালী পেপার নষ্ট হয়ে গেল, এগুলো কি পাবলিক নিছে? আপনি নিজে চিন্তা করেন, পাবলিক নেয় নাই, এগুলো গেমলারই নিছে, নিয়ে এরপর শেয়ার ধরা খাইছে পাবলিক। সেম বিষয়, যে জিনিসের পিছনে পাবলিকের হাতে যে শেয়ার, এটা বাড়ার চান্স কম। আচ্ছা যাই হোক, এত কিছু যাওয়ার দরকার নেই। সো আমার চোখে লাগছে দুইটা শেয়ার যেটা আসলে পাবলিক এত বেশি দেখে নাই, এবং এগুলো খুব সুন্দরভাবে গেমলার কালেক্ট করতেছে আমার মতে, এবং ওইগুলো খুব ভালো পজিশনে আছে। একটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স। এখন মেঘনা, আমি মনে করি মেঘনা কিছুটা, মেঘনা মনে হয় 26 টাকা এখন, আর রূপালী 22 টাকা, বা রূপালী 23, মেঘনা 27, এরকম হবে। সো এই অনুযায়ী আমি দেখলাম যে রূপালী কম, এর জন্য আমি রূপালী রাখছি, সত্যি কথা। মেঘনা আমি নেই, রূপালী নিছি, কিন্তু মেঘনা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেঘনা যেহেতু আমি দেখলাম দাম একটু কম, এবং আমার মনে হয় দুইটাই ডাবল হবে, স্পেশালি রূপালী ডাবল হওয়ার চান্স খুব বেশি। মেঘনা মনে করেন আমি যদি মেঘনা দেখাই, মেঘনাটা দেখেন, মেঘনা ইন্স্যুরেন্স গেল কই? মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে আমি যদি আপনাদের আলোচনা করি, তাহলে দেখেন মেঘনা ইন্স্যুরেন্স আমার মতে এই জায়গায় যাবেই, 32 টাকায় যাবে, এবং 32 যদি ক্রস করে 35 যাবে, 35 ক্রস করলে একসময় 40 যাবে। তো 40-এর উপরে যাইতে পারবে কিনা এটা আমি একটু ডাউট করি, এটা সময় অনেক বেশি লাগবে, বাট 40-এর উপর ক্রস করতে মেঘনার অনেক কষ্ট হবে। আর যেহেতু মেঘনা নতুন, ইপিএসও এত বেশি ভালো না, সেই কারণে আমি মেঘনা একটু দূরে রাখছি। বাট রূপালীটা আমার কেন ভালো লাগছে, রূপালীর ইপিএস কিন্তু মেঘনার চেয়ে বেশি, এবং রূপালী বর্তমানে দামও কম, আর অনেক পুরানো একটা ইন্স্যুরেন্স কোম্পানি। নতুন কোম্পানির উপর আমার ভরসা কম, পুরানো দেখেন অনেক দিন থেকে, সেই 2000 কত সাল থেকে, 2015 আগে এগুলা, বুঝছেন। দেখি পুরাটা আসলে কত সালে শুরু করছে রূপালী ইন্স্যুরেন্স, দেখি 2007 থেকে। ভাই এত পুরানো একটা ইন্স্যুরেন্স, খুব বিশ্বাসযোগ্য কোম্পানি। এগুলো হচ্ছে আসল কোম্পানি যেগুলো আপনি বিশ্বাস করেন, 2007 থেকে আসছে একটা কোম্পানি, যে কারণে এই কোম্পানির উপর আমার বিশ্বাসটা বেশি। এবং এটাও খুব সুন্দর উপর থেকে দেখেন ডাউন ট্রেন্ড ফিনিশ করে আসছে, খুব সুন্দর। এইখানে তো আছে 2021, বাদ দিলাম 2021 আমি হিসাব ধরি না, পুরো গেমলিং 24 আমি ধরি। 24-এ যখন মার্কেট নামা শুরু করছে, রূপালী এখান থেকে ডাউন হয়ে 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 এইখানে এসেছে, ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করছে। এবং ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পর আমি যেটা দেখছি, এবং আপনি দেখেন এখানে এই জায়গাটা দেখি 28 অক্টোবর, মনে আছে ইন্স্যুরেন্স সেক্টরে 28 অক্টোবর সবচেয়ে লোয়েস্ট ছিল। দেখেন এখানেও কিন্তু এই ইন্স্যুরেন্স 28-এ লোয়েস্ট। আবার রিসেন্টলি যে লো, এখানে ইন্স্যুরেন্স সেক্টরটাই এখানে, আর এখানে এসে বাড়ি খেয়ে উপরে উঠছে। রূপালী ইন্স্যুরেন্স একইভাবে সেক্টরের সাথে এখানে এবং এখানে বাড়ি খেয়ে উপরে উঠছে, সেটা ভালো দিক। পুরো সেক্টরের সাথে সে খুব সুন্দর, মানে সেক্টরের সাথে সে মুভ করতেছে, বা তার সাথে সেক্টর মুভ করতেছে, যেটাই বলেন, এটা কিন্তু রূপালীর সাথে একটা ভালো জিনিস। সেই হিসাবে আমি দেখি যে, এবং এইখানে একটা রেজিস্ট্যান্স জোন, এটা ঠিক আছে, এখানে হয়তো কালকে একটু সেল আসতেও পারে, বাট আসলে সেল করার দরকার নেই। এই জোনে যারা সেল করবে তারাই লস হবে। দেখেন এই যে দেখেন বাইয়ের সময় ভলিউমটা দেখেন, একটার পর একটা বাড়তে আছে, বাই চলতেছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, এখানে সবচেয়ে হাইয়েস্ট বাই হয়েছে। সেল ভলিউমটা দেখেন, সেল কি হয়েছে, এক করে নাই, আবার এখন বাড়ছে, কারণ মানুষ এখানে কিনে নেই, কিনতে এসে একটু বাড়ায়, ঠিক আছে কিনেন, সমস্যা নেই। কিন্তু রূপালী বাই খুব ইজিলি 25 টাকায় চলে যাবে। আর 25 টাকা যদি ক্রস করে, তাহলে আমার কথা হচ্ছে রূপালী 25 ক্রস করলে এখানে চলে আসবে 30 টাকার জোনে। 30 ক্রস করলে আমার ইনশাল্লাহ, আমার একদিন শখ, আমার ইচ্ছা রূপালী এক সময়, হয়তো 6 মাসের মধ্যে, ভাই এখন চলে কি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার মনে হয় রূপালী ইন্স্যুরেন্স আমি ইনশাল্লাহ 39 থেকে 40-এ রাখবো, পুরো ডাবল অবস্থা থাকবে। এই হচ্ছে আমার তো কথাই হচ্ছে যে পোর্টফোলিও ডাবল আমি করি এইভাবে, যে 6 মাসে আমার টার্গেট পোর্টফোলিও ডাবল হবে, যে কারণে আমি কিছু ভালো শেয়ার যেটা ডাবল হবে ওইটা ধরে বসে থাকি, যেমন আমার এই হচ্ছে এই রূপালী ইন্স্যুরেন্স, আমি ধরে বসে আছি। এখন যদি না হয় তাহলে তার কপালে নাই, কিন্তু আমার ইনশাল্লাহ আমার ধারণা, এটার যে আমি স্ট্যাটিস্টিক্স হিসাব করছি, এগুলো ডাবল হওয়ার চান্স আছে। এরকম ভালো একটা শেয়ার কিনে ভাই আপনি বসে থাকেন, সমস্যা কি? এত দৌড়াদৌড়ি তো দরকার নাই, আমরা সাধারণ বিনিয়োগকারী,
এত লোভ করা তো তখন আপনি চিন্তা করেন 1 লাখ টাকা ব্যাংকে রাখছেন, পুরা বছর শেষে আপনি পাবেন 10,000 টাকা বর্তমান মার্কেট যে ইন্টারেস্ট রেট। আর শেয়ার বাজারে যদি 1 লাখ রেখে পুরা বছরে আপনি 2 লাখও পান, মানে 1 লাখের বদলে আরো 1 লাখ, লসটা কি আপনার? এটা তো আপনার হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট। আর এখানে আমি আপনারা বলতেছি যে 6 মাসে ডাবল সম্ভব। 6 মাসে ডাবল সম্ভব হয় তাহলে 1 লাখ হবে 6 মাসে 2 লাখ, আর আরো 6 মাসে 2 লাখ হবে 4 লাখ, মানে আপনি 1 লাখ ইনভেস্ট করে বছর শেষে আপনি 4 লাখ পাইলেন। এটা তো মানে এটা কত সুন্দর একটা হিসাব। আমাদের সমস্যা কি জানেন, আমরা চিন্তা করি এই যে 4 লাখ এটা আমার 1 মাসে হইতে হবে, 2 মাসে হইতে হবে, পোর্টফোলিও আমার 1 মাসে ডাবল হবে। এটা হচ্ছে বেশিরভাগ বিনিয়োগকারীর সমস্যা। একটু লং টার্ম কেউ চিন্তা করতে চায় না, অথচ বছরে সে ব্যাংকে রেখে 10,000 টাকা পেলে খুশিতে নাই, ও ব্যাংকে 10% ইন্টারেস্ট রেট বাই 10% দিছে। বাট শেয়ার বাজার যে কতটুকু প্রফিটেবল জায়গা, এগুলো যদি একটু বুঝে শুনে কেউ চলে। আর সবচেয়ে বড় জিনিস, যে জানে তার সাথে চলেন, যে জানে না তার সাথে চলেন না, একা চলেন। এই জায়গাটা একা চলার জায়গা না। আমরা সাধারণ বিনিয়োগকারী, আমি আপনাদের বলছি, আমরা হচ্ছে শিয়াল, বুঝছেন? আমরা হচ্ছে শিয়াল, শিয়ালের মতো আমাদের হওয়া উচিত। এই বনে বাঘ আছে, শেয়ার বাজার একটা বন, এই বনে বাঘ আছে, সিংহ আছে, ভাল্লুক আছে, এদের সাথে আমরা পারবো না। হায়না আছে, এদের সাথে আমাদের সম্ভব না। আমরা শিয়াল, অথবা আমরা বলতে পারেন বেশি হলে আমরা নেকড়ে বাঘ, ওয়ালফ হইতে পারি। যেটাই হন আমাদের দলে চলতে হবে। দলে বলতে কি, যে জানে তার সাথে বুঝে শুনে চলতে হবে। একবারে নিজে একা একাই এই বনে ঘোরা ঠিক না, তাহলে যে কোনো সময় যে কোনো দিকে আক্রমণ হবে, মারা যাবো। এই বনে চলতে হইলে আমার সাথে অনেকের সাথে চলতে হবে, যারা জানে। কোনো একটা গ্রুপে জয়েন করেন, যেসব মানুষ জানে সেই গ্রুপে জয়েন করেন, তাদের সাথে চলে চলে শিখলেনও, প্লাস এই যে একটা মার্কেশন আপডেট পাবেন, কোন সময় সেল কোন সময় বাই বুঝবেন। এই যে যেমন আজকে আমি সেল দিছি, আমার পরিচিত যাদের সবাইরে আমি সেল দেওয়া প্রফিট নেওয়া হয়েছি, কারণ মার্কেট আজকে লাল, এটা সকাল থেকে বুঝতেছি হওয়ার চান্স আছে, এবং সত্যি হয়ে গেছে। এবং আমার প্যাটার্ন তো আপনারা দেখাইলাম, প্যাটার্ন দেখে আপনারা বুঝছেন যে মার্কেট নামবে। এই যে আমার প্যাটার্ন, এই প্যাটার্নেই কিন্তু আপনারা দেখাই, আমি ডিএসসি ব্রড ইন্ডেক্স, আমি তো প্যাটার্ন এঁকেই রাখছি। এটা তো মানে আমার কিছু বলার নাই, আপনারাও বোঝা উচিত। এই দেখেন, এই যে প্যাটার্ন, মার্কেট মোটামুটি আলহামদুলিল্লাহ এই প্যাটার্ন মেনটেন করেই চলতেছে। সেইটা তো আপনাদের ফ্রিতে শেয়ার করছি এই কারণে, যাতে আপনারা সতর্ক হন, কারণ আপনারা মাইর খান, এটা আমি নিজেও চাই না। দেখেন আমার সব ভিডিওতে আছে, বিশ্বাস না, সব ভিডিও চেক করতে পারেন যে আমি কি এটা চেঞ্জ করতেছে নাকি। যাই হোক, ভিডিও লম্বা হয়েছে, তবু আরো আলোচনা করি। আমার সাথে আলোচনা করতেও ভালো লাগতেছে স্পেশালি। আর আমি চাইছি আপনাদের যা যা চাহিদা আছে পূরণ করে ফেলি, কারণ অনেকেই অনেক রিকোয়েস্ট করতেছেন। এটা আসলে আমার নিজেই খারাপ লাগে, মানুষের রিপ্লাই না দিলে বা রিকোয়েস্ট পূরণ করতে না পারলে। তো সেই হিসেবে আমি নেক্সট, could you please discuss about advice about ড্যাফোডিল কম্পিউটার অ্যান্ড সিনো বাংলা? চলেন তাই যে ড্যাফোডিল কমে যাই আর সিনো বাংলা। ড্যাফোডিল, আচ্ছা ড্যাফোডিল কম। দেখেন ড্যাফোডিল কম্পিউটার একটা লপেড আইটি স্টক। সো এটাতে রিসেন্টলি ভলিউম হয়েছে, কিন্তু এই বর্তমান যে চার্ট, আমার দেখতে খুব বাজে লাগতেছে। আজকে হিউজ ভলিউম হয়েছে, সাথে এই উপরে ক্যান্ডেল স্টিক, মানে অনেক সেল হয়েছে। এটা আসলে একটা বয়ার জিনিস, এবং এটা ঠিক রেজিস্ট্যান্সে সেল হয়েছে। আমি বলছিলাম 63 রেজিস্ট্যান্স, এই জায়গায় সেই মানুষ ধুমায় সেল দিয়ে চলে গেছে। গেমদার যারা বার হয়ে গেছে তার লাভ হয়ে গেছে। দেখেন সে এগুলো মানুষ তো 53 কিনছে, এখানে বেচছে কত 63 বা 62, 10 টাকা লাভ, তার কি লাগে? 2-4 দিনে 10 টাকা পাইলে আর কি লাগে ভাই? তো হিউজ। তো এই মানুষ এখানে হিউজ অ্যামাউন্ট অফ সেল দিয়ে বাড়াইছে। এখন এই জায়গাটা ক্রস করতে কষ্ট হবে। আবার যদি কালকে বাড়ে, বাট আমি বুঝতেছি না কালকে থেকে কি বাড়বে। যদি বাড়ে, ইনফ্যাক্ট আমার মনে হয় এই জায়গায় আবার নেমে আসবে, এই জায়গায় নেমে আসতে পারে 55, এই জায়গাটা গ্যাপ আছে, এই জায়গায় আসবে আমার মনে হয়। কদিন নেমে এই 55 জোনে আসবে, আরও একটু কিছু সেল খাবে, নামবে কালকে থেকে আমার যেমন হয়। এরপর যদি বাড়ে তাহলে ভাই দেখেন নেক্সট গন্তব্য এটা এবার ক্রস করবে। যদি পরের বার বাড়ে, পরের বার বাড়ে এটা 52 ইজিলি ক্রস করবে, 62 করার পর 70 হচ্ছে আমার টার্গেট। 70 যাবে, গিয়ে আবার অনেক মানুষ সেল দিবে। সেল দেওয়াটা যদি সামলাইতে পারে, তে আলটিমেটলি একসময় 84 যাবে, কিন্তু এটা অনেক দূর, অনেক কষ্ট হবে আমার যেমন হয়। এটা আপাতত হয়তো হবে না। দেখি 84 কোন ছিল, 24-এর 2 অক্টোবর, 24-2 অক্টোবর, 24-19 আগস্ট। এইটা কষ্ট হবে, এখানে ভালো কষ্ট হবে, সময় লাগবে। আচ্ছা সিনো বাংলা বলছেন ভাই, সিনো বাংলা নিয়ে আলোচনা করি। সিনো বাংলা ভাই দেখেন একটা ভালো গেইন দিছে, এবং এখন বাড়তেছে। এই দুদিন তো লাল ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেলের নিচে চলে যায় তাহলে সেল দেওয়া ভালো, 43-এর নিচে। আর যদি না যায়, হোল্ড করেন।
আমার মনে এই জায়গায় আসবে 51-52 আসবে, আসলে একটা ভালো সেল দিতে পারবেন। লঙ্কা বাংলা ভাই, লঙ্কা বাংলা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি, একটু কষ্ট করে দেখে ফেলেন লাস্ট কোন একটা ভিডিওতে, যেখানে আমি বলছি যে আপনাদের শেয়ার নিয়ে আলোচনা, ওইখানে লঙ্কা বাংলা একটু দেখতে পাবেন। ইন্স্যুরেন্সের মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স আপনি দিলাবার ভাই বলছেন, হ্যাঁ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডে আলোচনা করেন, যেটা করছি ভাই এবার। জেনারেল ইন্স্যুরেন্স, হ্যাঁ বুঝছি জেনারেল, আপনি বলছেন জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করতে, হ্যাঁ আমি জেনারেল নিয়ে আলোচনা করছি, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে খুব আলোচনা করার ইচ্ছা নাই। আর মিউচুয়াল ফান্ড যদি বলেন তাইলে ভাই মিউচুয়াল ফান্ড আসলে আমি পার্সোনালি ফলো করি না। মিউচুয়াল ফান্ডের মধ্যে আসলে আমি মিউচুয়াল ফান্ড একেবারেই মানে এটার বর্তমানে নিয়ে আলোচনা করতে চাই না, ফলো করি না। বাট ছিলাম পুরো সেক্টরটা যদি আপনারা বলি, আমি কোনো একটা ভিডিওতে মিউচুয়াল ফান্ডের ভিডিওতে তো বলছি, আর তবুও বলছি মিউচুয়াল ফান্ড এখন লোয়ার আছে, খুব লোয়ার জোনে, ঠিক আছে কিনা যায়, বাট যেহেতু মার্জিন রুল পড়ছে, তো মিউচুয়াল ফান্ড এই কারণেই মিউচুয়াল ফান্ড নেমে গেছে দেখেন। এবং যদি এখান থেকে রিটেস্ট না করে তাহলে আরও নিচে যেতে পারে, আর যদি বাড়ে তো এইখানে কদিন থেকে আমার মনে হয় খুব বেশি নিচে যাবে, হয়তো 6 টাচ করবে, টাচ করে হয়তো বাড়বে, বাট আপাতত দেখেন মিউচুয়াল ফান্ড বাড়ার কোনো আমি চান্সই দেখতেছি না। এখানে বাড়া থেকে নামছে, নামা থেকে হালকা আপ দিয়ে আবার নেমে গেছে, খুব কম আপ দিছে, অথচ মিউচুয়াল ফান্ড কত উপরে ছিল, মিউচুয়াল ফান্ড তো অনেক উপরে ছিল। তো এত উপরে যদি আপাতত যাওয়াটা টাফ হবে। মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে এর জন্য আমি আসলে আলোচনা করার ইচ্ছা না, বাট এখান থেকে যদি উঠে, এটা বটম আছে ভাই, যদি এখানেই কিনে থাকেন হোল্ড করেন, বা সেল করার দোকানে আপাতত খুব বেশি নিচে যাবে বলে আমার মনে হয় না, পুরো বটমে আছে, আর বেশি নিচে যাওয়া উচিত না। তো হোল্ড করতে পারেন মিউচুয়াল ফান্ড যাই আছে। নাহি ক্যাপ নিয়ে একটা অ্যানালাইসিস দেন। নাহি ক্যাপ ভিডিওটা আসলে লম্বা হচ্ছে, বাট আসলে কিছু করার নাই ভাই, আপনাদের সবারটা যদি বলতে হয় আমাকে তো একটু লেন্থি ভিডিও বানাইতেই হবে, এছাড়া আসলে উপায় নেই। আচ্ছা, যদি নাহি ক্যাপ দেখেন, নাহি ক্যাপ যদি আপাতত মুভমেন্ট ভলিউম আছে, যদি বাড়ে তাই নাহি ক্যাপ আপনি 24 টাকা পর্যন্ত হোল্ড করতে পারেন, 24 টাকা পর্যন্ত যাবে, এর উপরে যাবে কিনা আমার মনে হয় আপাতত যাবে, বাট যদি বাড়ে 24 টাকা পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি দেখেন 20 টাকার নিচে চলে আসতেছে, সেল দিয়ে দেবেন। সো এই হচ্ছে নাহি ক্যাপ। আর ভাই এএল নিয়ে আলোচনা করছি, এএল নিয়ে পুরো ভিডিওই আছে, খেয়াল করবেন, এএল নিয়ে আপনার চিন্তার কিছু নাই। আর এটা বলছে ভাই আমি আপনার পেইড গ্রুপে জয়েন করতে চাই, পেইড গ্রুপ ভাই আপাতত আমি খুলতেছি না, কারণ মানে কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে আমি অলরেডি একটা মানে বড় প্ল্যানিংয়ে আছি, সো যে কারণে এখন আমি এটা আনলক করতে চাইতেছি না, আর একটু গুছিয়ে নিতে চাইতেছি, একটু গুছিয়ে ফেললে যাতে আপনাদেরকে আমি যদি কোনো সময় পেড খুলিও আপনাদের জন্য, আপনারা কেউ জয়েন করতেও চান, আমি চাই যাতে একটা বেস্ট আপলোড মানে কি বলে বেস্ট আপডেট দিতে, বেস্ট এফোর্ট দিতে। আর তাছাড়া আমার টার্গেট থাকবে, আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখি যে পোর্টফোলিও ডাবল, ওইটাই হচ্ছে আমার গ্রুপের ট্যাগলাইন থাকবে, যে আপনি যে টাকা ডালবেন ওইটা ডাবল করার লক্ষ্যে আমি কাজ করবো। আমার টার্গেট না আমি T1 T2 ট্রেড করবো, আজকে কিনবো কালকে বেচবো, এগুলো জিনিস আমি করবো না, আগে থেকেই বলে রাখি। আমি আপনার স্টক কিনে আপনার দরকার 6 মাস বসে রাখবো, কিন্তু 6 মাসে যাতে ডাবল হয় ওই চিন্তা আমার। যাই হোক ইনশাল্লাহ এটা খুললে আপনাদেরকে জানাবো, আপাতত এর জন্য আমি আলোচনা করতেছি না এগুলো নিয়ে। ভাই অ্যাক্টিভ ফাইন নিয়ে আলোচনা করেন, প্যারামাউন্ট 60 টাকা শিওরজি ভাই 60 টাকা যাবে ইনশাল্লাহ হয়তো। অ্যাক্টিভ ফাইন কোনটা, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, জি অ্যাক্টিভ ফাইন আসলে আমি নিজে অনেকদিন খেয়ালই করিনি। অ্যাক্টিভ ফাইন দেখেন, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ফার্মাসিউটিক্যালস তো মনে হয়, তাই না? তো ফার্মা বাড়তেছে, যেখানে অলরেডি বাড়ছে, বাড়ার পর কিছুটা নেমে গেছে। এবং দেখেন ফার্স্টে ইজিলি অ্যাক্টিভ ফাইন্ডে আসলে এই জোনটা ক্রস করতে হবে, লং টার্ম গেইন দিতে এটা ক্রস করতে কষ্ট হবে। 10 টাকায় গেলে সেল দিয়ে দিন, 10 টাকায় 60 পয়সা উপরে যেতে কষ্ট করবে, 10 টাকা 60 পয়সা আবার তো যাবে না, গেলে সেল দিয়ে দেন। আর কি সরি, গেলে তো ভালো, আর নয় না গেলে সেল দিয়ে দেন। আচ্ছা ভাই আজকে আর আর আসলে ভিডিও মনে হয় লম্বা করা ঠিক হবে, দেখি তো কত মিনিট, 44 মিনিট হয়ে গেছে, মনে হয় না এত লম্বা ভিডিও আপনারা দেখবেন কিনা কে জানে, বাট ইনশাল্লাহ আমি আপনাদের বাকিগুলো আলোচনা করবো, চিন্তার কিচ্ছু নাই, কমেন্ট করে যান। আজকের ভিডিওতে যাদের যাদের যা দরকার এই ভিডিও আপলোড দিলে এটা কমেন্ট করবেন, এইগুলো নিয়ে আলোচনা হবে। ফরচুন সোনালী আঁশ দুইটা নিয়ে আমি আলোচনা করছি। আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যান, একটা প্লেলিস্ট আছে যে ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালিসিস, শেয়ার অ্যানালিসিস, ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালিসিস লেখা, ওইখানে আমি এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। ওইখানে আপনি আইএফএসি পাবেন, এআইএল পাবেন, খান ব্রাদার্স পাবেন, বিশেজারি পাবেন, সোনালী আঁশ, ফরচুন সবগুলো পাবেন। তো আমি রিকোয়েস্ট করবো ওইগুলো জানো, এখানে সব আলোচনা আছে, এই জন্য আপনাদের জন্য লাভ রেক দিয়ে দিই আমি, ওইখানে আমি সবগুলো আলোচনা করছি, যা যা করি নেই তা আমি আজকে করলাম। থ্যাংক ইউ ভাই নাজিরুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট ভাই। তো ওইগুলো দেখতে পারেন, ওইখানে আমি আলোচনা করছি। ব্যাট বিসি তো ভাই আজকে করে ফেলছি,
এই যে আমার যে স্টক অ্যানালিসিস যে ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালিসিস যে প্লেলিস্ট আছে, সিরিয়ালি ওইটা দেখেন, ওইখানে আপনার সব স্টক আছে। সো এবং ওইগুলো এখনো মানে যেটা বলছি যে এখনো আছে, ওইটা এখনো ক্রস করে নাই, ওইগুলো এখনো নষ্ট হয়নি, হয়তো আরো 2 মাস পর 3 মাস পর ক্রস করবে। সো ওইগুলো দেখতে পারেন, দেখলে আশা করি উপকার পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আল্লাহ হাফিজ, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।